তারা কিভাবে বুঝছে আমি জানলাম কেমনি? সেটাই হলো আজকের সাবজেক্ট। যেমন ধরেন এতদিন আমাদের মিডিয়া, প্রগতিশীল মিডিয়া আর কি, তারা প্রচার করতো ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, মানে আওয়ামী লীগকে সাথে নিতে হবে, নাহলে ইলেকশন ঠিক হবে না। আর কি হতো, এইটা সেইটা কয়ে বলতো যে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশ। যেমন গতকালকে সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছে, কিন্তু প্রফেসরদের তো পয়সা লাগে না, নাম ঘোষণা করলেই হয়, অনেকটা এরকম। একাডেমিক ভাবে কেউ প্রফেসর না, কতদিন চাকরি করছে সেই জন্য সে প্রফেসর। এনিওয়ে, রুবায়েত নামে এক প্রফেসর আছে, তাকে সেগুলার হায়ার করে নিয়ে গেছে এনজিও সেগুলার, আবার গিয়ে বলতেছে আবার বাংলাদেশে নির্যাতন হইতেছে। তো এগুলা ছিল একদিনকার রেওয়াজ। আজকে কি বলছে না, আজকে খবরটা উঠছে দুইটা পত্রিকায়, একটা হলো ইত্তেফাক, আরটা হলো হচ্ছে টিবিএস। টিবিএস এর ব্যাকগ্রাউন্ড কি, দা বিজনেস স্ট্যান্ডার্ড, এটা অনেকেই কিন্তু জানে না, একটু পরে বলবো, রহস্য করি একটু। ইত্তেফাকের আজকে হেডলাইন হলো নির্বাচনে বিএনপি জামাত জোটের তীব্র লড়াই, ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব জেন জিদের। জেন জি না, পরিষ্কার করে দিই, জেন জি মানে জেনারেশন জি, ইয়াং জেনারেশনদের। সেই কারণে প্রবল আসছে, অর্থাৎ ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে আমার জিততেছে, এটা সামনে আগে আসতেছে। আমরা তারেককে দিয়া যতই মুখে বলাই নেই না কেন যে হাসিনার ছেলে মেয়েরা দেশে ফিরতে পারবে, জনগণ চাইলে হবে, তারেককে দিয়ে এটা বলাই নিচ্ছে ঠিকই, কিন্তু তারা জেনে গেছে যে এই বলাই নিয়ে কোনো লাভ হচ্ছে না, তাদের ভাগ্যের শিকার ছিটছে না। তো সেটা এখন জানলো কি করে, সেই প্রসঙ্গে কথা বলবো। আজান হচ্ছে, আজান যে কথা বলছিলাম, আজকে একই খবর দুটো পত্রিকায় ছাপা হয়েছে। আমি ইত্তেফাকে হেডলাইনটা পড়তেছি, নির্বাচনে বিএনপি জামাতের জোটের তীব্র লড়াই, ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে জেন জি, জেনারেশন জি, তরুণেরা, এটা বলতে যাচ্ছে। ঠিক সেম রিপোর্ট একটা ছাপছে আমাদের টিবিএস, কিন্তু দুজনাই যে রিপোর্টের অনুবাদ এটা, সেই রিপোর্টটা হচ্ছে রয়টার্স না। স্বাভাবিক ঘটনা, বিদেশি পত্রিকার রিপোর্ট বাংলাদেশে অনুবাদ করে ছাপবে বাংলাদেশে বাংলা পত্রিকাগুলো, তো স্বাভাবিক। কিন্তু এটা অস্বাভাবিকটা কি, অস্বাভাবিকটা হলো রয়টার্সের যেই খবরের অনুবাদ এটা ছাপতেছে, সেই খবরটা হলো 1 মাস আগের, 1 মাসেরও বেশি। এইটা রয়টার্সের ছাপা হয়েছিল 4 ডিসেম্বর। 4 ডিসেম্বরের পরে মাঝখানে জানুয়ারি গেছে, এটা তো ফেব্রুয়ারি, 1 মাসেরও বেশি হয়ে গেছে। তাহলে এই রিপোর্টটা আজকে কেন ছাপলো এই দুটো পত্রিকা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই রিপোর্টের যেটা লেখা ছিল, ওকে, কোন কথাকে বাইরে প্রচার করার জন্য, নিজেরাই যেচে প্রচার করার জন্য এই খবরটা ছাপছে, সেটা হলো জামাত বিপুল বিজয়ের সম্ভাবনা নিয়ে আগে আসতেছে, এবং এই কথাটাই কানে পানি যাওয়ার মতন, যেটা রয়ের কানে ঢুকছে, এইটারই রিফ্লেকশন হিসাবে তারা রয়টার্সের ওই রিপোর্টটাকে এইভাবে প্রেজেন্ট করতেছে আজকে সকালে। এটা হচ্ছে তার সিগনিফিকেন্ট ডে। এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে তারা এটা মেনে নিচ্ছে। আরেকটা প্রমাণ দিব, আপনারা বার্গম্যান, কামাল হোসেনের মেয়ের হাজবেন্ড, আমি প্রায়শই তাকে বলি কামাল হোসেন গংদের একটা অংশ। সে এতদিন হাসিনার পক্ষে লিখেছে, এই যে আমরা কার হিউম্যান রাইট ভায়োলেশন হলো, মানে কোন আওয়ামী লীগের হিউম্যান রাইট ভায়োলেশন হলো, এটাই হচ্ছে তার লেখার বিষয়। তো এগুলো সে লিখে গেছে এতদিন নানান ভাবে, নানান কারণে। ওই একই 8 তারিখে সে একটা রিপোর্ট লিখছে, কোথায়, ডেইলি স্টারে। সার কথা কি চিন্তাই করা যায় না এমন একটা সার কথা, হেডলাইনও তাই। হেডলাইনটা হলো যে 8টা কারণ কেন জামাত ইসলাম পপুলার হয়ে গেল, যার উঠতে বসতে টার্গেট হলো জামাত ইসলাম সবচেয়ে খারাপ, সবচেয়ে সবকিছু ক্ষতির কারণ। মনে রাখবেন, এই কিন্তু বার্গম্যান যে অরিজিনালি ব্রিটিশ নাগরিক, এবং সেই চ্যানেল 4-এ জামাতকে নিয়ে সবার আগে একটা ভিডিও বানিয়েছিল,
দুঃখের কথা হলো বহু বছর বাদে ব্রিটিশ হাইকোর্ট উল্টা তাকে সাজা দিচ্ছে এবং জার্নালিস্টিক এথিক্স, জার্নালিস্টিক নিয়ম কানুন না মানার জন্য তাকে সতর্ক করেছে। কেউ কেউ বলে ইংল্যান্ডে জার্নালিজম করতে গেলে লাইসেন্স লাগে, কেউ কেউ দাবি করে তার লাইসেন্সটা বাতিল করা হয়েছে। এই জন্য সে নিজে কোথাও লেখে না যে আমি সাংবাদিক, বলে আমি হিউম্যান রাইটস ওয়ার্কার। সত্যমিতা উনি জানেন ভালো। তো উনি এই ধরনের একটা হেডলাইন রিপোর্ট কেন লিখলো, যে 8টা পয়েন্ট উনি দিচ্ছেন যে কেন জামাতে উত্থান ঘটে গেছে। তার মানে হচ্ছে যে দেখেন, সেও স্বীকার করতেছে যে জামাতের উত্থান ঘটে গেছে, অর্থাৎ জামাত ক্ষমতা আসতেছে, আসার সম্ভাবনাটা প্রবল হয়ে গেছে। এই 8টা কারণের মধ্যেও আবার কি কি দিচ্ছে আমি জাস্ট পয়েন্টটা কি ওগুলো খালি যদি আপনাদেরকে শোনাই আমি, তাহলে লেখা আছে যে 1 নম্বর কারণ হলো দ্য উইকেনিং অফ দ্য 71 স্টিগমা। 71 একটা স্টিগমা বানাইছিল আওয়ামী লীগাররা। এইটা থেকেই সে বললো জামাত কেন খারাপ, ইসলাম কেন খারাপ। এইটাই হলো হিন্দুত্ববাদের বক্তব্য। এইটা বলে ইসলাম কোপানোর একটা কায়দা নিয়েছিল তারা। এইটারই জোশে একদিন তারা রাজত্ব করছে। এইটাই দেখেন 5ই ডিসেম্বরের যে জুলাই আগস্টের মুভমেন্ট, অভ্যুত্থান, সে অভ্যুত্থানের সময় হাসিনা মাইর খেয়ে গেছে একদম, এই যে রাজাকার বলতে গেছে বলে। একটা পর্যায়ে গিয়ে ওই রাস্তার ছেলে মেয়েরা বলা শুরু করছে, হ্যাঁ আমরা রাজাকার। মানে আপনি একটা মানুষকে যখন এভাবে ত্যাক্ত বিরক্ত করেন, একটা পর্যায়ে সে এভাবে রিয়াক্ট করে। এবং এইটাই হাসিনার এই রাজাকার স্লোগান ইউজ করে নিজের বদ মতলবের রাজনীতিটা যে করতে গেছিল সেটা ধরা খেয়ে গেছিল। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে এইটা, এই যে আমরা একটা স্টিগমা বানাইছিলাম, এই স্টিগমাটা এখন আর কাজ করতেছে না। এটা হলো 1 নম্বর। সেকেন্ড কারণ কি? সেকেন্ড কারণ হচ্ছে জামাস রেপুটেশন ফর প্রবিটি, সম্ভবত প্রবিলিটি বুঝাতে গেছে, ইন কন্ট্রাস্ট টু বিএনপি। বিএনপির চেয়ে জামাতের প্রবাবিলিটি, সম্ভাবনা বেড়ে গেছে। তার মানে জামাত সম্পর্কে যত অপপ্রচার আমরা তুলছিলাম সেগুলো এখন কাজে লাগতেছে না, এগুলোকে ছাপায় বিএনপির চেয়ে জামাত পপুলার হয়ে গেছে ভোটারদের কাছে। তো এটা আপনি উল্টা করে বললেন আর কি, কিন্তু জামাত কেন পপুলার হয়েছে তা তো বলছেন না। অর্গানাইজেশনাল ডিসিপ্লিন কম্পেয়ার টু বিএনপি, জামাতের অর্গানাইজেশনাল ডিসিপ্লিন বেশি বেড়ে গেছে। কেন? হোয়াট ইজ অর্গানাইজেশনাল ডিসিপ্লিন? কেন এটা কম্পারিজনের জায়গায় চলে আসলো মানুষের কাছে? চলে আসলো এই জন্য তারেক যত পার্টিটাকে চাঁদাবাজির পার্টি বানাইতে গেছে, তখনই মানুষ অল্টারনেটিভ খুঁজতে গেছে। চাঁদাবাজিটা কোন পর্যায়ে গেছে, কেন মানুষের জন্য এত ঘৃণার জিনিস? খেয়াল করে দেখেন, চাঁদাবাজি তো হচ্ছে দোকানদারটা আর যে চাঁদাবাজ করেছে তাদের দুজনের দ্বন্দ্ব, কিন্তু অবস্থাটা এমন জায়গায় চলে গেছে, এমন এক্সট্রিমে, ওই দোকান কেন্দ্রিক বাকি যেগুলো লোক আছে, ধরেন দোকান কর্মচারী অথবা দোকানে যে জিনিসপত্র কিনতে যায় তার যে ক্রেতা, এরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে এই চাঁদাবাজির জন্য। বাস ড্রাইভারের কাছে চাঁদা চাচ্ছে, কিন্তু হোল বাস চাঁদাবাজের বিরুদ্ধে চলে গিয়ে ড্রাইভারের পক্ষে দাঁড়া যাচ্ছে। এই যে এরকম একটা জায়গায় চলে যাচ্ছে, কথা বুঝে ভালো করে, এই জায়গায় চলে যাচ্ছে, ফলে হোল সমাজের ভিতর থেকে একটা চাঁদাবাজের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে, যে আমাদের যে কোনো কিছুর সুস্থ স্বাভাবিক জীবন পরিচালনার জন্য সবচেয়ে বড় বাধা এই চাঁদাবাজি। চাঁদাবাজি মানে কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো ললেসনেস। কোনো আইন শৃঙ্খলা নিয়ম কানুন কিছু থাকবে না দেশে, যে যার মতন যাকে তাকে ধরে চাঁদা নিয়ে চলে যাবে, আর এই সবাই মিলে চাঁদা দেওয়ার জন্য তটস্থ হয়ে থাকবে, এইভাবে চলতে থাকে। তাহলে হাসিনাকে উৎখাত করে এত নাকি বুঝে লাভ করছে, তার লাভ হলো কি? তখন মানুষের চোখে আসতেছে, আচ্ছা জামাত যত কিছু ইসলাম ফালা রাখেন, 71 ফালা রাখেন, জামাতের ডিসিপ্লিন আছে, সম্ভবত এটা ভালো কাজ করবে। তাহলে ডিসিপ্লিন কখন রাজনীতিতে ফ্যাক্টর হচ্ছে? যখন আপনি এক্সট্রিম এটা চাঁদাবাজির রাজনীতি শুরু করছে, থ্রো করছে। সো সে সার কথা বলতেছে, খুব সংক্ষেপে বলতেছে যে এটা ডিসিপ্লিনের জন্য হচ্ছে। নো, ডিসিপ্লিনের দরকার পড়লো কেন আমাদের রাজনীতিতে? বিকজ যখন রাজনীতি মানে হয়ে গেছে চাঁদাবাজি, এবং এর জনক হচ্ছে তারেক জিয়া। কেন জনক বলে? এটা খুব কড়া কথা বলেছি আমি। বলছি এই জন্য, উনি যখন জেলা কমিটির লেভেলে একটা কমিটি বানাচ্ছেন, তখন জেলা কমিটির মেম্বার হতে হলে আমাকে আগে চাঁদা দিতে হয়, উল্টা তারেক জিয়াকে। এর মানে হলো যে আপনি এখন বাজারে গিয়ে চাঁদা তুলতে পারবেন, আমার পার্টির দিক থেকে কোনো আপত্তি নাই, কিন্তু ধরা বললে কিন্তু বৈশা করে দেবো।
কি মজার নিয়ম না? তাহলে এই যদি আপনি একটা সংগঠন বানানোর কালচার নিয়ম বানায় ফেললেন, তখন অটোমেটিক তার রিফ্লেকশন তো বাজারে আসবে। এবং খেয়াল করেন বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, ক্ষমতা না যেতে এই অবস্থা হয়েছে। এর পিছনে আর একটা বড় কারণ হলো যে আওয়ামী লীগেরা তো এখন নাই, তাহলে তারা চাঁদাবাজি করতে পারছে না। এই গ্যাপটা পূরণের জন্য ওদের একদম পেট ফুলে যাচ্ছে যে এই সুযোগটা আমরা কেন নিতে পারলাম না। এই জন্য তারা ঝাঁপায় পড়ছে, তাদের কর্মীরা ঝাঁপায় পড়ছে। সো চাঁদাবাজির কালচারটা নিয়ে আসছে বিএনপি, ফলে পুরো মানুষের দিক থেকে দেখলে তাদের কমপ্লিট একটা এক্সস্টেড অবস্থা চলে গেছে। ডেফিনেটলি এটার কারণে তার একটা অল্টারনেটিভ খুঁজবে, সবচেয়ে ভায়াবল অল্টারনেটিভ জামাতকে ডেকে নিয়ে আসছে এটার কারণে। প্রেজেন্টিং এ মডারেট ফ্লেক্সিবল পজিশন, দেখেন এখন আপনাদেরকে এই কি বলবো আর, এই কামাল গঙ্গদের লোককে বলতে হচ্ছে যে জামাতের নাকি নিজেকে খুব মডারেট ভাবে, ফ্লেক্সিবল ভাবে নিজের পজিশন হাজির করতে পারছে। মজা না এটা? আপনার তো লজ্জা লাগার কথা। জামাতের পজিশনকে বলতে হচ্ছে যে এটা ফ্লেক্সিবল। তা আপনি না চ্যানেল 4 এর অনুষ্ঠান করে বলছিলেন এরা হলো গণহত্যাকারী? তা কি হলো এটা? আপনার বক্তব্য থাকলো? তাহলে আপনার ক্যাম্পেইন আপনি উল্টাই দিচ্ছেন এখন। নন পার্টিসিপেশন অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগ পার্টিসিপেট করে না এই জন্য। আওয়ামী লীগ পার্টিসিপেট করলে কি হতো? আমরা আওয়ামী লীগের দিকে ভোট দিতাম বিএনপির বিরুদ্ধে খেপে গিয়ে? এই চাঁদাবাজি গুলো তো আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে। দেখছেন আওয়ামী লীগ প্রীতিটা যায় না এখনো। অ্যান্টি ইন্ডিয়ান, এইবার আসল কথা স্বীকার করতেছে, বাংলাদেশে হিউজ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট চলতেছে। কেন? এটা কোত্থেকে আসছে? আমরা ত্যক্ত বিরক্ত আরেকটা হাসিনা 16 বছরের শাসন দেখে, গুম খুম অপহরণ দেখে। এগুলো বলতে চান না? লজ্জা লাগে আপনার? ফলে কেন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট হবে? ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে মানুষের সেন্টিমেন্ট হবেই। আপনি সমানে এখানে বলবেন আবার আপনি হাসিনাকে ফেরত পাঠাবেন বাংলাদেশে, আর আবার দাঁড়া এগুলো দেখবো। অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তো আপনি বাড়া রাখছেন, এবং এগুলো কমানোর কোনো চেষ্টা বা আপনাদের সম্ভবই না আপনাদের পক্ষে, এই বাগবানের পক্ষে সম্ভব না। সো লাস্টে বলছে ইন্টারেস্টিং, জামাত অ্যাজ এ পার্টি অফ চেঞ্জ, পরিবর্তনের নেতা দল হয়ে গেছে জামাত। এটা আগে আপনাদের নাকে দিয়ে নেওয়া উচিত ছিল আসলে। এনিওয়ে, সার কথা হলো এই 8টা পয়েন্ট দিয়ে আপনি স্বীকার করে নিয়েছেন যে জামাত ক্ষমতা আসতেছে, হিউজ মানে পসিবিলিটি তৈরি হয়ে গেছে। এইটারই রিফ্লেকশন শুরু হয়েছে। এই জন্য আমি বলেছি 8ই ফেব্রুয়ারি হবে, আগামী দিন ইতিহাস বলবে কবে থেকে ইন্ডিয়ানরা বুঝে গেল যে তার হেজিমনি রাখার দিন শেষ হয়ে গেছে, কানে মানি ঢুকে গেছে। এটি হবে 8ই ফেব্রুয়ারি। সো এইটার রিফ্লেকশন আমরা আসন্ন ভোটে দেখতে পাচ্ছি। এইটা বাজারে একদম ওলট পালট অবস্থা তৈরি করছে। ইলেকশনে বিদেশিদের কোনো প্রভাব নাই, একমাত্র ইন্ডিয়ানদের এই ছ্যাঁচড়ামের প্রভাব চালা, সেটাও এখন অপশ্রিয়মান, প্রায় চলে যাচ্ছে, ডিক্লেয়ার হয় না আর কি, যেটা হারিয়ে গেছে। সো তারা ইচ্ছে করে ওই 5ই ডিসেম্বরের 4ই ডিসেম্বরের রিপোর্টটাকে, রয়টার্স এর রিপোর্টটাকে এখন উঠে আনে আড়ালের মুখ লুকাচ্ছে যে এটা কেন হয়েছে। জেনজি তরুণ কম বয়সীরা যারা প্রথমবারে ভোটার হচ্ছে, যারা অলরেডি 5 কোটি নাকি,